আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরিদা কলেজী হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শারমিন আক্তার, রিসোর্স টিচার, বিজ্ঞান, সেসিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা পাঠ আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চিত্রাঙ্কন। প্রাথমিকে এর আগে তোমাদের কোনো চিত্র অঙ্কন করতে হয়নি, কিন্তু ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বেশ কয়েকটা চিত্র অঙ্কন করতে হয়। চিত্র অঙ্কনের কথা শুনলে আমরা কেমন যেন একটু ভয় পাই, যাতে এই ভয়টা দূর হয় এই জন্য আমার এই ক্লাসটা। আমি যেভাবে অঙ্কন করব ঠিক তোমরা সেভাবে চেষ্টা করবে। প্রথমত হয়তো একটু খারাপ হতে পারে, পরবর্তীতে অবশ্যই ভালো হবে। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে চিত্রাঙ্কন। আমাদের তৃতীয় অধ্যায়টা ছিল উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তাহলে কোষ কি আমরা জানি, জীবদের গঠন ও কাজের একককেই কোষ বলে। আর কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল। সেল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যা সর্বপ্রথম রবার্ট হুক 1665 সালে ব্যবহার করেন। আর সেলুলা শব্দের অর্থ হচ্ছে কি ছোট কক্ষ। তাহলে কোষ কি আমরা এটা জানি। এবার আমরা দেখব কোষের গঠন। উদ্ভিদ ও প্রাণী উভয় জীবই কোষ দ্বারা গঠিত, কিন্তু সবার কোষের গঠন কি একরকম না। উদ্ভিদ প্রাণীর কোষের গঠন আলাদা আলাদা। এখানে দুইটা চিত্র আছে, একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। আমরা আজকে অঙ্কন করব প্রাণী কোষ। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন। শিক্ষার্থীবৃন্দ, ঠিক আমি যেভাবে অঙ্কন করি তোমরা ঠিক এভাবেই একটা শেপ তৈরি করো। তাহলে এটা প্রাণী কোষের একটা শেপ। এই শেপের ভিতরে বেশ কয়েকটা অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুগুলো আমরা এখন একটা একটা করে অঙ্কন করব এবং চিহ্নিত করব। প্রাণী কোষের মাঝখানে থাকে হচ্ছে কি একটা নিউক্লিয়াস। তাহলে মাঝখানে আমরা একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিই এবং এইভাবে একটা গোল বৃত্ত আঁকবো প্রথমে, এবং এর চারটা জায়গায় মুছে দেব। এরপরে এটাকে ডবল করে দেব। তাহলে এটা হয়ে গেল। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এগুলো নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণী। এর মাঝখানে একটা গোল ঘন বস্তু থাকে, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাসের সাথে অসংখ্য সুতার মতো পেঁচানো কুণ্ডলী থাকে, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর এই ক্রোমাটিন তন্তু ভাসমান অবস্থায় থাকে নিউক্লিওপ্লাজমে, দানাদার নিউক্লিওপ্লাজম। তাহলে এটা একটা নিউক্লিয়াস। এরপরে এখান থেকে একটা গঠন দেখা যায় অনেকটা এরকম। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা। এর গায়ে দানাদার কিছু অংশ থাকে, এটা মসৃণ নয়, অমসৃণ। এরপরে একটা মাইটোকন্ড্রিয়া আঁকবো এখানে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া
আর এইখানে টেলিফোনের মতো একটা গঠন দেখা যায়, এটা হচ্ছে গলজি বডি। আর নিউক্লিয়াসের ঠিক উপরে থাকে সেন্ট্রোসোম, এর ভিতরে দুইটা কালো বলের মতো অংশ দেখা যায়, এটাকে বলে সেন্ট্রিওল। তাহলে এটা সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম। আর এই বলের মতো অংশ দুটো হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এখানে আরেকটা এন্ডোপ্লাজমিক জালিকা আঁকবো। এটা হচ্ছে মসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদিও থাকে তা খুব ছোট আকারের হয়। তাহলে কয়েকটা কোষ গহ্বর দিয়ে দিই। এগুলো হচ্ছে কোষ গহ্বর। এখানে একটা আছে লাইসোসোম, এটা হচ্ছে লাইসোসোম। লাইসোসোম এটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর। এদিকে আরো একটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিই। দুইটা করে দেখিয়েছি, দুইটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, দুইটা অমসৃণ, দুইটা মাইটোকন্ড্রিয়া আমরা দুইটা করে দেখিয়েছি। আর এই সমস্ত অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে। এর ভিতরে রয়েছে দানাদার সাইটোপ্লাজম। এটা হচ্ছে গলজি বডি। গলজি বডি। এবার আসে এটা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। এই গাঢ়টা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এই সুতার মতো জড়ানো হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। আর এই দানাদার অংশগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। এই চারটা অংশ নিয়ে হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। এই চারটা অংশের সমন্বয়ে নিউক্লিয়াসটা গঠিত। আর এখানে আরেকটা অংশ আছে, এই ছিদ্র আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা প্রাণী কোষের ভিতরের সব অঙ্গাণুগুলোই কি এঁকে ফেলেছি। এটা আসলে কি খুব কঠিন? খুব কঠিন মনে হয় না। তাহলে আমরা কি আঁকলাম? একটা নিউক্লিয়াস, তারপর আছে কি মসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। তাহলে একটা প্রাণী কোষের সব অঙ্গাণুগুলোই আমরা এঁকে ফেলেছি। নিউক্লিয়াস, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা, গলজি বডি, সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, তারপর কোষ গহ্বর, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে কোষ ঝিল্লি। আর এর ভিতরে যে দানাদার অংশ আছে এটা হচ্ছে কি সাইটোপ্লাজম। এই দানাদার অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তাহলে চিত্র একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র। চিহ্নিত চিত্র। তাহলে এটা একটা প্রাণী কোষ। বিজ্ঞানের যে কোনো চিত্র অঙ্কন করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে চিহ্নিতকরণ সবসময় এই ডান পাশে করতে হয়। এলোমেলো ভাবে ছড়াই ছিটিয়ে না করে সবসময় কি ডান পাশে চিহ্নিতকরণ করতে হয়। এবং এই দাগগুলো একটা যাতে আরেকটা দাগ ক্রস না করে, খুব স্পষ্ট ভাবে যাতে বোঝা যায় কোনটা চিহ্নিত করছি, সেই জিনিসটা যাতে খুব ভালোভাবে বোঝা যায়। একটা দাগও দেখো আমার ক্রস করেনি, প্রত্যেকটাই কি বোঝা যাচ্ছে যে আমি কোনটা বুঝিয়েছি। এরপরে চিহ্নিতকরণ শেষে নিচে অবশ্যই লিখতে হবে যে এটা কিসের চিত্র, তুমি কি অঙ্কন করেছো, এইভাবে নিচে নাম লিখতে হবে। তাহলে আমি অঙ্কন করেছি কি প্রাণী কোষের চিহ্নিত চিত্র। তাহলে আমরা চিত্র অঙ্কন কি মোটামুটি শিখে ফেলেছি। বাসায় বসে সবাই অবশ্যই প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার আলোচনা। সামনের দিন আমরা উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব, এর চিত্র আঁকবো এবং বিভিন্ন অংশকে চিহ্নিত করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।